তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাংলাদেশের ইতিহাসে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলীম। সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করেছে বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। তবে তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা মুদ্রার এপিঠ ওপিঠ বলেও মনে করেন ডক্টর আব্দুল আলীম। মঈন হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর রিপোর্ট। গেল সোমবার 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেই বিষয়টি পরিষ্কার করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সময় আসলে তো দেখতে পাবেন। তো এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়টি তুলে ধরেন সিসি। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা হলেই নির্বাচন কমিশন তার সাংবিধানিক অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে। আর একটা রাজনৈতিক ফয়সালা কি দাঁড়াইয়া দেখি, আপনারা একটা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করি, দেখা যাক না শেষ পর্যন্ত। এদিকে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলীম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃথিবীর সেরা নির্বাচন ব্যবস্থা উল্লেখ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুদ্রার এপিঠ আর ওপিঠ। অন্তর্বর্তীকালীন সরকার মূলত এক ধরনের কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার নানা রকম হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে, কখনো কখনো সর্বদলীয় সরকার। যখন কোনো একটা দেশে কোনো একটা সরকারের পতন হওয়ার পরে অন্যান্য দল মিলে যখন একটা সরকার গঠন করে সর্বদলীয় সরকার হয়, সেটাও এক ধরনের কেয়ারটেকার সরকার। আর গণভোটের বিষয়টি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকার কথা উল্লেখ করে ডক্টর আব্দুল আলীম বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত গণভোট দেশের জন্য ইতিবাচক। আপনি যখন এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন রাষ্ট্র সম্পর্কে, দেশ সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, তখন জনগণের তো মতামত থাকতেই হবে, তাদেরকে বাদ দিতে হতে পারে না। কাজেই গণভোটটা ফিরে আসাটা এটাও একটা নিঃসন্দেহে চমৎকার খবর, এবং এটাকে আমি বলবো যে এটা জনগণের বিজয়। তবে আলোচনা আর সমালোচনা যাই হোক না কেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিষয়টি উচ্চ আদালত রায় দেয় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। এই যে কেয়ারটেকার সরকার এবং গণভোট, এটা ফিরে আসা আদালতের যে রায় হয়েছে, সেই রায় একটা মাইলফলক হয়ে থাকবে। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। হাসান আরিফের দ্বিতীয় জানাজা বেলা 11টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর দাফনের সিদ্ধান্ত হবে। আগামীকাল রাত 10:30টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। শুক্রবার বাদেশা রাজধানীর ধানমন্ডি 7 নম্বর জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নিয়েছেন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমাতে দীর্ঘদিন ধরে খালাস না নেওয়া 111 কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস। এসব পণ্যের তালিকায় রয়েছে আদা, রসুন, বিভিন্ন ধরনের ফল, মাছ, মাছের খাবার সহ বিভিন্ন ধরনের শস্য সহ 2350 টন পণ্য। এবারই প্রথম বন্দরের কারিগরি সহযোগিতায় এই কাজ করা হচ্ছে। এতে পণ্য ধ্বংস কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের তথ্য ভিডিও চিত্রে নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডের মোট ধারণ ক্ষমতা 54,000 টিউস। এই স্থানের 70% বেশি কন্টেইনারে ভর্তি হলে বন্দরের স্বাভাবিক পরিচালন কার্যক্রমের ব্যাঘাত ঘটে। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত আমদানি, ধর্মঘট সহ নানা কন্টেইনারের চাপে অনেকটা ত্রাহি অবস্থা হয় বন্দরের। চলতি অর্থবছরের শুরুতে এই সমস্যা সমাধানে এনবিআর ও নৌ পরিবহন মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করেছে। আমদানি করা পণ্য দ্রুত ডেলিভারির পাশাপাশি নিলামযোগ্য পণ্য দ্রুত নিলামে তোলা এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়া পণ্য ধ্বংসে বন্দরের সহযোগিতা চেয়েছে এনবিআর। ইতিমধ্যে প্রথম ধাপে 21 কন্টেইনারের পণ্য গত মাসে ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এবার শুরু হলো আরও 111টি কন্টেইনারে থাকা প্রায় নষ্ট পণ্য ধ্বংসের কাজ। এখানে প্রায় আপনার জিঞ্জার আছে, রসুন আছে, শ্রিম্প আছে, এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য প্রায় 175 টন পণ্য এখানে ধ্বংস করা হচ্ছে। ধ্বংস করা পণ্য যাতে পরিবেশের ক্ষতি না করে কিংবা এসব পণ্যের চুরি ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেখানে কাস্টমসের প্রতিনিধি, সিটি কর্পোরেশন প্রতিনিধি, পরিবেশের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, সব প্রতিনিধির উপস্থিতি হচ্ছে। তবে অন্যান্য সময় যে এই সমস্ত ধ্বংসযোগ্য মালামাল বিভিন্ন জন হয়তো এক্সপায়ার্ড গুডসগুলো নিয়ে যেত, এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ছিল, সেটা আমরা এবার যেন কেউ ওখান থেকে কোনো কিছু নিতে না পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করছি। আমদানির পর বাজারে পণ্যের দাম কমে যাওয়া, রপ্তানিকারকের প্রতারণা, ভিন্ন দামে নিষিদ্ধ পণ্য আমদানি করা সহ নানা কারণে এসব পণ্য বন্দরে পড়েছিল বছরের পর বছর। বেশ কিছু কন্টেইনার আইনি জটিলতায় আটকে ছিল বলেও জানানো হয়। সংগনিরোধ, পানি সম্পদ সংগনিরোধ অথবা বিএসটিআই এই অথবা আমদানি নিষিদ্ধ পণ্য যদি হয় তখন কাস্টম কর্তৃপক্ষ চাইলেই সেটা টাকা দিয়ে বিক্রি করতে পারে না। তো ওনাদের ছাড়পত্র পায় নাই বিদায় এগুলা বিভিন্ন সময় টেন্ডারে তুলেও সেল করা যায় নাই, এবং সেজন্য এটা সর্বশেষ যে স্থায়ী আদেশনের যে কাজ অনুযায়ী সেই কাজটা হচ্ছে ধ্বংসের মাধ্যমে এটা রিলিজ করতে হবে। এসব পণ্য ধ্বংস করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ইলিয়াস কমল, মাই টিভি। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি আশ্রয়ন প্রকল্পের মালিকানা জটিলতায় বিপাকে পড়েছেন উপকারভোগী বাসিন্দারা। মামলার ভীতি দেখিয়ে আশ্রয়হীন মানুষদের সরে যেতে বলছেন স্থানীয় প্রভাবশালী ও জমির মালিক দাবিদারেরা। শিকার হচ্ছেন মারধরেরও। তবে উপজেলা প্রশাসন বলছে মামলা চলমান থাকলেই কেউ এসে সরকারি জমি দখলসত্ত্ব দাবি করতে পারে না। গাজীপুর থেকে AKS শিশিরের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা আশ্রয়ণ প্রকল্পে 164টি গড়ে 3 শতাধিক মানুষের বসবাস। খাস খতিয়ানভুক্ত 4.82 একর জমির উপর প্রকল্পটি প্রতিষ্ঠা করা হয় 2022 সালে। সে সময় ওই ভূমির মালিকানা দাবি করে RS রেকর্ড সংশোধনের জন্য মামলা করে স্থানীয় আইয়ুব খান ও তার স্বজনসহ 29 জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই মামলাটি চলমান থাকা অবস্থাতেই সাটুরিয়াশোলাটি মোজায় প্রতিষ্ঠিত আশ্রয়ণ প্রকল্পে দুই পাশে হাইকোর্টের মামলা চলমান থাকার কথা বলে কালো সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন ওই মামলার বাদীরা। ওই মামলার দোহাই দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের ভয়ভীতি দেখানো, শারীরিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করছে স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। আমরা অসহায় মানুষ, আমরা কোথায় যাব? সরকার যেখানে দিবে আমরা সেখানেই দেব। এই জায়গায় থাকতেছি দীর্ঘদিন ধরে, আমাকে ওই জায়গায় থাকার নেই, কারণ হুমকি টুমকি দেয় আমাকে এই জায়গায় থেকে চলে যেতে। আমরা এই না 30টি হারবানো নাকি এই বাইরের মাইসে আমাকে অত্যাচার নিয়েছে। তোমরা সব কিছু পেশ করো ইয়েতে অফিসে। ওরা করার পরে কালকে আমার স্বামীকে অনেক মারধর করছে। মানে ওই এক সাক্ষীতেই মনে করে রাতকে গুলির মধ্যে মারামারি হয়েছে। জনকে কইছে আমার বাসাও, আমার মেরো না, আমার যদি অন্যায় থাকে আমি বিচার করু। আমি বাসায় আমার একজন ডাক দিয়ে নিয়ে আসিয়া এখন ভেতরে কে কার করছে জানি না, আমার এলো বাতের মাধ্যমে তুই ঘর বেসোস, তোমার এলামতের হুমকি দিব, তোর থাকবার দেবো না। তবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের হুমকি দামকি দেওয়ার কথা অস্বীকার করে আদালতের রায় মেনে নেবেন বলে জানালেন মামলার অন্যতম এই বাদী। আমরা কাউকে উঠে যেতে বললে আমরা এই জমির উপরে একটা মামলা চলতেছে, সিএস এবং এস রেকর্ড মূল্যের মালিক আমি, RS রেকর্ডে খাস করতে নিয়ে গেছে, একটা মামলা চলমান আছে এবং সেই মামলা হাইকোর্টে একটা নির্দেশনা আছে, নিষেধাজ্ঞা আছে, এখানে কোনো ঘরবাড়ি করা যাবে না। উপজেলা প্রশাসন বলছে মামলা চলমান থাকলেই কেউ এসে সরকারি দখলসত্ত্ব দাবি করতে পারে না, সাইনবোর্ড টানিয়ে দিতে পারে না। আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দাদের নিরাপদে বসবাসে আশ্বস্ত করলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে যদি কোনো ব্যক্তি ওই জমি তার ব্যক্তিগত মালিকানা দাবি করে আদালতে মামলা করে থাকে এবং সেই মামলার যদি কোনো ডকুমেন্ট তার কাছে থেকে থাকে, এটা আসলে তাকে গভর্নমেন্টকে ফেস করতে হবে আদালতে। এখানে উপকারভোগী যারা আছে, গরিব সাধারণ মানুষ, তাদের সাথে আসলে তার কোনো ইন্টারাকশন পয়েন্ট নাই। তো আমি এখন আদালতে কোনো ডকুমেন্ট পাইনি। যদি এরকম কোনো ডকুমেন্ট আমাদের কাছে আসে, ওই ব্যক্তি যদি নিয়ে আসে বা আমরা যদি নিজ থেকে পাই কোর্ট থেকে,
তাহলে আমরা এটা আদালতে মীমাংসা করতে হবে, যেটা আইনগত বিষয়। একেএম শিশির, কালিয়াকৈর, গাজীপুর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বার্তায় বলা হয়েছে, নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে 1200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবার গ্রাম বাংলার খবর। ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের কর্মীদের উপর সাতপন্থী হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে রূপগঞ্জ ওলামা, মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতা। শুক্রবার রূপগঞ্জ উপজেলার ভুলতা বাস স্ট্যান্ড মসজিদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি বদরুল আলম সিলেটি, মাওলানা ইউসুফ ফরিদি, মুফতি ইমদাদুল্লাহ হাশিমি সহ আরও অনেকে। যেই ট্রাইব্যুনালে আমাদের নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে, ঠিক সেভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই ট্রাইব্যুনালেই ফাঁসি দেয়া হবে। শুক্রবার ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ AHM হামিদুর রহমান আজাদ। শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে ও কাদের মোল্লা স্মৃতি সংসদের সদস্য সচিব হাসান মওদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামাতের সূরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব, জেলা শাখার আমির বদরুদ্দিন আহমেদ, শহীদ কাদের মোল্লা, ভাই মাইনুদ্দিন মোল্লা সহ অন্যান্যরা। আমরা রাজনীতি করি ভালোবাসার জন্য, আমরা রাজনীতি শুধু দলের জন্য করি না, আমরা রাজনীতি করি এদেশের সাধারণ মানুষের জন্য। ইনশাআল্লাহ এই খুনি হত্যাকারীকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওই ট্রাইব্যুনালে ফাঁসিতে ঝুলানো হবে বাংলার জনগণ। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ইসলামী আন্দোলনের অবদান তুলে ধরেন এবং কালো টাকা ও ফ্যাসিবাদী শক্তির প্রভাব কমাতে পিএর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, সদর উপজেলা সভাপতি ডাক্তার মোহাম্মদ বেলাল হুসাইন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। আজকে হাসপাতালে আপনি যান, অসংখ্য ছাত্রদের, অসংখ্য সাধারণ মানুষদের, যাদের চোখ নাই, যাদের হাত নাই, তাদের পা নাই, অসংখ্য পঙ্গুরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওগাঁ জেলা স্টেডিয়ামে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক লোকমান হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কুতুবুদ্দিন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার SM রবিন,
শীষ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকী সহ অন্যান্যরা। খেলায় নওগাঁ সদর উপজেলা ১১ ২-০ গোলে নওগাঁ পৌরসভা ১১কে পরাজিত করে জয়লাভ করে। ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে গণ অধিকার পরিষদ সালথা উপজেলা শাখা। শুক্রবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের নির্দেশে উপজেলা জয়কালী আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২ শতাধিক পরিবারের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন গণ অধিকার পরিষদ সালথা শাখার আহ্বায়ক ফারুক ফকির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির জেলা শাখার অর্থ সম্পাদক ফিরোজ শেখ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুনুর রশিদ, সালথা যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মোল্লা, ইমরান সহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।